আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমাদের আলোচনা হয়েছিল সমাজ বিজ্ঞান প্রথম পত্র একাদশ শ্রেণী। আজকে আমি আলোচনা করব দ্বিতীয় বর্ষ দ্বাদশ শ্রেণীর সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় শিরোনাম আছে আর কি বাংলাদেশ সমাজ বিজ্ঞান চর্চার ইতিহাস। Origin and development of sociology in Bangladesh. বাংলাদেশের সমাজ বিজ্ঞান চর্চার বিকাশ। বাংলাদেশের সমাজ বিজ্ঞান চর্চার বিকাশ নিয়ে আজকে আমাদের শিরোনাম, আজকে আলোচনার বিষয়বস্তু। তো আমাদের এই অধ্যায়টি সাজানো হয়েছে পাঠ পরিকল্পনা, আমাদের 6টা পাঠ। প্রথমে আছে আমাদের বাংলাদেশের সমাজ বিজ্ঞান চর্চার পটভূমি। দ্বিতীয় পাঠ বাংলাদেশের সমাজ বিজ্ঞান চর্চা, বাংলাদেশে সমাজ বিজ্ঞান চর্চা। পাঠ 3-4 বাংলাদেশের সমাজ বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা। পাঠ 5-6 বাংলাদেশের সমাজ বিজ্ঞানের বিকাশ ধারা। এই অধ্যায়ের পাঠগুলো পড়ে যা আমরা শিখব, জানতে পারবো আমরা বাংলাদেশের সমাজ বিজ্ঞান চর্চার পটভূমি, বাংলাদেশ সমাজ বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা, বাংলাদেশের সমাজ বিজ্ঞানের বিকাশ ধারা আর বাংলাদেশের সমাজ বিজ্ঞান পাঠের গুরুত্ব সম্পর্কে আমরা এই অধ্যায়ের আমাদের বিষয়বস্তু, এই অধ্যায়ের পাঠ থেকে আমরা এই সম্পর্কে জানতে পারি। তো আমাদের কিছু নতুন শব্দ আছে এই অধ্যায়ে, সেটা আমাদের শিক্ষার্থীদের সবারই জানা দরকার। এখানে 2টা বিষয় আছে, প্রধান শব্দ এবং ব্যক্তিত্ব। এটা আমাদের মূল বিষয় আছে সমাজ বিজ্ঞান। আমরা যে পাঠটা আলোচনা করতেছি এটা মূল বিষয়টা সমাজ বিজ্ঞান। সমাজ বিজ্ঞানকে কেন্দ্র করে আমাদের আলোচনা। এজন্য আমাদের সমাজ বিজ্ঞান কি জিনিস সেটা জানতে হবে। তারপরে আমাদের সমাজ বিজ্ঞানের একটা আদি গ্রন্থ আছে, যেটাকে অনেক আগের গ্রন্থ, 2000 বছর আগে, মৌর্য বংশের যে শাসন ব্যবস্থা ছিল সে আমাদের লেখা। কৌটিল্য নামে একজন লেখক, উনি মৌর্য বংশের এবং শাসকদের সবচেয়ে শ্রদ্ধাভাজন ছিলেন। উনি হচ্ছে ওই জামানায় ওই এলাকার প্রাচীনকালের গ্রন্থ অর্থশাস্ত্র, গ্রন্থের নাম অর্থশাস্ত্র, কৌটিল্যের অর্থশাস্ত্র। এই সম্পর্কে আমরা জানবো। আর একটা আছে আমার আরেকজন লেখা আছে ভারত তত্ত্ব, একজন লেখকের লেখা, তার নাম গ্রন্থের নাম ভারত তত্ত্ব। আর আকবরের সভাপতি ছিলেন একজন ব্যক্তিত্ব, ওনার লেখা আছে আকবর নামা। একটা নতুন শব্দ আমাদের এই অধ্যায়ে। আরেকটা শব্দ আছে বাঙালি রেনেসা, বাঙালি রেনেসা, যেটাকে রেনেসা মানে পুনর্জাগরণ। মানে বিভিন্ন অঙ্গনে সামাজিক যে বিকাশ, প্রাচীন থেকে আধুনিক ধারায় যাওয়ার জন্য যেসব গুণাবলী লাগে সমাজে, সেই ভিত্তিক যে আলোচনা সেটাকে বলা হয় রেনেসা। এই রেনেসা নিয়ে আলোচনা আছে, বাঙালি রেনেসা। আরেকটা শব্দ আছে রয়্যাল এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল, রয়্যাল এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল। একটা আমাদের শব্দ, মূল্যবান গুরুত্বপূর্ণ শব্দগুলো আর কি আমাদের এখানে আলোচনা হচ্ছে। আরেকটা মানুষ ব্যক্তিত্ব, একটা ব্যক্তিত্বকে রাধাকমল মুখার্জি, উনি সমাজের বিকাশ ধারায় যাদের অগ্রণী ভূমিকা প্রাচীনকালে, সেই মানুষদের থেকে একজন ব্যক্তিত্ব রাধাকমল মুখার্জি। আর একজন ব্যক্তিত্ব বিনয় কুমার সরকার, যার উদ্যোগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান নামে একটা নতুন অধ্যায়ের সূচনা হয়, যার হাত ধরে এই উপমহাদেশে ভারতবর্ষে সমাজ বিজ্ঞানের জাগরণ সূচিত হয় ওনার হাত ধরে। তার নাম বিনয় কুমার সরকার। উনি অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন। সেই সময় অধ্যয়ন হয়তো সমাজ বিজ্ঞানের কোনো নিজস্ব ব্যক্তিগত কোর্স ছিল না, এটা একটা সাপোর্টিং হিসাবে আলোচনা হতো বিশ্ববিদ্যালয়ের লেভেলে। অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, এটা আলোচনার বিষয়বস্তু হিসাবে সাধারণ হিসাবে আলোচনা হতো। আলাদা ধারায় সমাজ আলোচনা হয় না সে অবস্থা।
লেভি স্ট্রস, উনি ইউনেস্কোর সহায়তায়, ইউনেস্কোর মাধ্যমে এদেশে আসছিলেন। হ্যাঁ, ইউনেস্কোর প্রতিনিধি হিসাবে বাংলাদেশের সমাজ বিজ্ঞানের বিকাশ কিভাবে আনা যায়, ক্ষেত্র তৈরি করা যায় এই অঞ্চলে, সেই কারণে এটার জন্য এই এলাকায় ওনারা আগমন আসছেন জাতিসংঘের প্রতিনিধি দল হিসাবে। ক্লড লেভি স্ট্রস আর একজন আমাদের দেশের সমাজবিজ্ঞানী, বলিষ্ঠ সমাজবিজ্ঞানী, বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক বলে যাকে অভিহিত করা হয়, উনি হচ্ছেন একে নাজমুল করিম, অধ্যাপক একে নাজমুল করিম। হ্যাঁ, ওনার যে তথ্য, জন্ম 1922-1982, এই তথ্য আমাদের জানা দরকার। ওনার সম্পর্কে যে তথ্য দেওয়া আছে এটা সমাজবিজ্ঞানে আমাদের প্রথম অধ্যায়ের বিষয়বস্তু। হ্যাঁ, উনি একটা অগ্রপথিক সমাজবিজ্ঞানী আমাদের বাংলাদেশের। হ্যাঁ, এবং বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিভাগ চালু হয় প্রথম বিভাগের, হ্যাঁ উনি হচ্ছে প্রথম অধ্যাপক, প্রথম সমাজবিজ্ঞানের প্রথম প্রতিষ্ঠাতা অধ্যাপক। আরেকটা জিনিসের নাম আছে, সেখানে আছে শিক্ষা গোষ্ঠী। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয় 1926 সালে, আর ঢাকা কলেজ কেন্দ্রিক একটা গোষ্ঠী, হ্যাঁ মুক্ত চিন্তা, মুক্তাচিন্ত চেতনা, মুক্ত চিন্তার আলোকে যারা আলোচনা করছে, যারা দার্শনিক, তাদেরকে কেন্দ্রিক একটা গোষ্ঠী বাংলাদেশে আত্মপ্রকাশ করে। এটা সমাজবিজ্ঞানের বিকাশে অনেক ভূমিকা রাখছে। সেই 60-এর দশকে, 19 শতকের 60-এর দশকে ওনারা বাংলাদেশের সমাজবিজ্ঞানের যাতে বিকাশ হয়, সমাজবিজ্ঞান পঠন পাঠন শুরু হয় সারা বাংলাদেশে, আলোড়ন সৃষ্টি করছেন ওই শিক্ষা গোষ্ঠী। এটা একটা আমাদের শব্দ এই অধ্যায়ে। তো আমরা আজকে আলোচনা করব পার্ট 1, বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমি। আমাদের মূল আলোচ্য বিষয় হবে বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমি, পার্ট 1। পার্ট 1, বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমি। তো বাংলা সমাজবিজ্ঞান একটা মানবতাবাদী বিজ্ঞান হিসেবে স্বীকৃত। সমাজবিজ্ঞান একটা মানবতাবাদী বিজ্ঞান হিসেবে আত্মপ্রকাশ করেছে। এটার সূচনা হয়েছে ইউরোপের শিল্প বিপ্লব এবং ফরাসি বিপ্লবের যে ভয়াবহতা, এটা থেকে পরিত্রাণের জন্য যে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, আরো অন্যান্য বিষয় যে কেন্দ্রিক যে আলোচনা হয়েছে, এটাতে এখন সমাজ বিজ্ঞানের মানে সমাজের যে শৃঙ্খলা ফেরানোর জন্য মনীষীরা তখন চিন্তা ভাবনা করছেন যে কিভাবে এরকম ভাবে শৃঙ্খলা ফিরে আসে সারা বিশ্বে। সেটা নতুন একটা বিজ্ঞানের আবির্ভাব হয়। এটা সেন্ট সিমনের চিন্তা ভাবনা করেন। সেন্ট সিমন একজন দার্শনিক, উনি সমাজ বিজ্ঞান প্রতিষ্ঠার জন্য একটা চিন্তা ভাবনা করেন। তো তারই আঙ্গিকে তার ছাত্র অগাস্টো সমাজ বিজ্ঞানের এরকম জনক হিসাবে উনি পরিচিত। সর্বসমাজে উনি সমাজ বিজ্ঞানের জনক। এটা চিন্তা ভাবনা করছিলেন ওনার গুরু সেন্ট সিমন। তারপরে উনি ওনার ছাত্র সমাজ বিজ্ঞানের একটা নতুন অধ্যায়ের সূচনা হয় সারা বিশ্বে। আর আমাদের দেশে সমাজ বিজ্ঞান পঠন পাঠন শুরু হয় 19 শতকের 60 সালের 60-এর দশকে, অনেক পরে। 1839 সালে সমাজ বিজ্ঞানের এক নতুন অধ্যায়, নতুন সাবজেক্ট হিসাবে সারা বিশ্বের আলোচনা হয়ে সমাজ বিজ্ঞানের বাংলাদেশে আলোচনা হয়েছে। বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পরে 19 শতকের 60-এর দশকে আলোচনা হয়েছে। তো এটা বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে সমাজ বিজ্ঞান চর্চা হয়েছে 1957 সালে।
কিন্তু এর আগেও অনানুষ্ঠানিকভাবে সমাজের উপরে অনেক আলোচনা হয়েছে। তার অংশ হিসেবে বাংলাদেশে, ভারতের উপমহাদেশে সমাজবিজ্ঞান সমাজচিন্তার ইতিহাস প্রায় 2000 বছরের পুরনো। হ্যাঁ, মৌর্য যুগের কূটনীতিবিদ কৌটিল্যের অর্থশাস্ত্র, ভারত উপমহাদেশের সমাজচিন্তার ইতিহাস, মানে গুপ্ত যুগে দার্শনিক বাদশাহের কামসূত্র। হ্যাঁ, মৌর্য যুগের কূটনীতি কৌটিল্যের অর্থশাস্ত্র আর গুপ্ত যুগের দার্শনিক বাদশাহের কামসূত্র, এটা একটা প্রাচীন গ্রন্থ সমাজের উপরে, সমাজ বিজ্ঞানের উপরে। আর একটা লেখা আছে সুলতান মাহমুদের সভাসদ ও পারস্যের পণ্ডিত আবু রায়হান আল বেরুনির ভারত তত্ত্ব, যেটা আমরা শুরুতে শব্দের উপরে আমরা যখন আলোচনা হয় তখন এই ভারত তত্ত্ব লেখাটা আসছে। এই লেখাটা হচ্ছে সুলতান মাহমুদের সভাসদ ও পারস্যের পণ্ডিত আবু রায়হান আল বেরুনির লেখা ভারত তত্ত্ব, যেটা ভারতীয় উপমহাদেশের ইতিহাস সম্পর্কে এই গ্রন্থের মাধ্যমে অনেক জানা যায়। সমাজের চিত্র, যত বিভিন্ন লাইনের চিত্রগুলা এই গ্রন্থের মধ্যে থেকে পাওয়া যায়। সমাজের বিষয়ে আলোচনা হয়েছে সে আমলে, যখন সমাজ বিজ্ঞান নামে কোনো সাবজেক্ট, স্বতন্ত্র কোনো প্রতিষ্ঠান সমাজ বিজ্ঞান নামে আলোচনা হয়নি, কিন্তু স্বাভাবিকভাবে সমাজের আলোচনা এই অধ্যায় গ্রন্থগুলিতে পাওয়া যায়। পটভূমি, বাংলাদেশ সমাজের চর্চা পটভূমি আলোচনা করতে গেলে প্রাচীন কাল থেকে আমাদের সমাজের আলোচনা হয়ে আসছে। তার প্রথম গ্রন্থ কৌটিল্যের অর্থশাস্ত্র, তারপরে গ্রন্থ আসছে গুপ্ত যুগের দার্শনিক বাদশাহের কামসূত্র, তারপরে আসছে সুলতান মাহমুদের সভাসদ এবং পারস্যের পণ্ডিত আবু রায়হান আল বেরুনির ভারত তত্ত্ব, মুঘল যুগের ইতিহাসবিদ আবুল ফজলের আইনে আকবরী আকবরনামা। এই শব্দ সম্পর্কে আলোচনা হয়েছে শুরুতে। হ্যাঁ, আবুল ফজলের আইনে আকবরী এবং আকবরনামা, এই দুইটা গ্রন্থে ভারতীয় উপমহাদেশের চিত্র পাওয়া যায়, সমাজের চিত্র। তাহলে এখান থেকে দেখতে গেলে ওই গ্রন্থগুলো আদি গ্রন্থ, আমাদের সমাজ বিজ্ঞান ইতিহাসে আদি গ্রন্থ হিসাবে এই গ্রন্থগুলো স্বীকৃতি দেওয়া হয়। এর আগে কোনো লেখালেখি ছিল না, কিন্তু এই আলোচনার মাধ্যমে এই লেখাগুলা মাধ্যম থেকে আমরা অনেক সূত্র দিতে পারি সমাজ বিজ্ঞানে। তো ক্লাসের এই পর্যায়ে একটা আনুষ্ঠানিকতা শেষের পর্যায়ে আমি একটা আলোচনা করতেছি আমাদের পরিবর্তিত যে সিলেবাস, বাংলাদেশ সরকার, মাননীয় সরকারদের এবং বোর্ডের মাধ্যমে কোভিড-19 যে অতিমারী সারা বিশ্বে চলতেছে, তার অংশ হিসাবে সিলেবাসকে শর্ট করা হয়েছে। এরকম আমাদের অধ্যায়ে 11টা অধ্যায় ছিল আগে, এখন এটা অধ্যায় কমাই 5টা অধ্যায়কে সংযোজন করা হয়েছে। আর 5টা অধ্যায়কে এই কোভিড-19 এর কারণে এই সিলেবাসের আওতাভুক্ত করা হয় নাই 1922 সালে যারা পরীক্ষার্থী। তো প্রথম অধ্যায় আছে, চতুর্থ অধ্যায় আছে। কোভিড-19 পরিস্থিতিতে 2022 সালের যে পরীক্ষার্থীরা, তাদের জন্য অধ্যায়কে ছোট করা হয়েছে। 11 অধ্যায় থেকে কমিয়ে 5টা অধ্যায় নেওয়া হয়েছে। তার মধ্যে থেকে প্রথম অধ্যায় আছে বাংলাদেশ সমাজ চর্চার বিকাশ, চতুর্থ অধ্যায় আছে বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা, পঞ্চম অধ্যায় আছে বাংলাদেশের অভ্যুদয়ের সামাজিক প্রেক্ষাপট, ষষ্ঠ অধ্যায়কে সংযোজন করা হয়েছে বাংলাদেশের গ্রামীণ ও শহরের সম্পদে, শহরের সমাজ, গ্রামীণ ও শহরের সমাজ। আরেকটা অধ্যায় নেওয়া হয়েছে নবম অধ্যায়, বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায়। এই অধ্যায়কে আমাদের সাজানো হয়েছে। আর নাম্বার কনভার্ট করা হয়েছে, 30টা প্রশ্ন থাকবে, বহু নির্বাচনী 30টা উত্তর দিতে হবে। আর সৃজনশীল 11টা থাকবে, 7টা উত্তর দিতে হবে। তো শিক্ষার্থীরা, আজকে আমার আনুষ্ঠানিক ক্লাস এখানে সমাপ্তি। তো আমাদের স্বাস্থ্যবিধি সম্পর্কে কিছু সচেতন হওয়া দরকার। সারা বিশ্বে যে এরকম অতিমারী চলছে, এটার জন্য আমাদের কিছু প্রাথমিক স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার এবং মাস্ক পরা দরকার। তারপরে জনসমাগম এড়ানো, পর্যাপ্ত জনসমাগম এড়াই চলা, আর এরকমভাবে হাত সাবান দিয়ে পরিষ্কার করা। তো আপনারা এরকমভাবে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।